এই ভিডিওতে নিফটি আর কিছু স্টক নিয়ে তো আলোচনা থাকবেই, সাথে সাথে আমার পোর্টফোলিওর বা আমার সুইং ট্রেডিং পোর্টফোলিওতে একটা স্টক যেটা নিয়ে আপনাদের প্রচুর প্রশ্ন আসে, তাতে আমার 8 লাখ টাকার মতো প্রায় সুইং ট্রেডিংয়ের জন্য সেখানে ইনভেস্টেড আছি। সেই স্টকটা নিয়ে আলোচনা করব এবং আমার ব্রোকার স্টেটমেন্ট বা ব্রোকারের ওখানে লগ ইন করে কিন্তু আপনাদের টার্মিনালে দেখাবো। সেটা একটা ব্যাপার থাকবে। তার সাথে সাথে কিছু স্টক নিয়ে আলোচনা করব আগামী সপ্তাহের জন্য। নিফটি চাল কেমন হতে পারে, নিফটিতে কি স্ট্র্যাটেজি থাকবে তা নিয়ে আলোচনা করব। সুতরাং মন দিয়ে ভিডিওটাকে অবশ্যই দেখবেন, ঠিক আছে? চলুন শুরু করি। প্রথমেই একটু বিদেশের মার্কেট, ইউএস মার্কেট নিয়ে একটু আলোচনাটা করে নিই সংক্ষেপে, কারণ ইউএস মার্কেটে কি চলছে একটু জানা দরকার। S&P 500 দেখতে পাচ্ছেন আগের দিনের মানে শুক্রবার ট্রেডিং সেশনে কিন্তু একটা উপরে প্রথমে গেছিল, লাইফ হাইয়ে টাচ করলো, তারপর ওখান থেকে একটা প্রফিট বুকিং এলো এবং নিচের দিকে গিয়ে কিন্তু ও দিনের লোতে বন্ধ হয়েছে। যদি 15 মিনিটের চার্টে দেখেন S&P 500, তাহলে প্রথমের দিকে কিন্তু খুব ভালো একটা উঠেছিল, মানে ওই দাম বেড়েছিল এবং তারপর লাইফ হাই টাচ করার পর যা হয় একটু প্রফিট বুকিং, কিন্তু ভালো মতন উইকেন্ডের এফেক্টও আছে, একটু ভালো মতন প্রফিট বুকিং হয়ে দিনের প্রায় লো পয়েন্টে এসে কিন্তু বন্ধটা দেয়। এটা কেন বলছি, এটা থেকে ইন্ডিয়ান মার্কেটে কি হতে পারে তার একটা আন্দাজ আমরা মোটামুটি করতে চলেছি। সেটা হচ্ছে প্রথমে, এবার ইন্ডিয়ান মার্কেটে আসি। নিফটির চার্ট আপনাদের কাছে ওপেন আছে, ডেইলি চার্ট ওপেন করে রেখেছি। প্রথম কথা, নিফটিও লাইফ হাইয়ের কাছে আছে, লাইফ হাইতেই আছে বলতে পারেন। তো লাইফ হাইয়ের কাছে মাঝে মাঝেই ইউএস মার্কেট যেমন দেখালাম, মাঝে মাঝেই কিন্তু প্রফিট বুকিংটাকে উড়িয়ে দেওয়া যায় না, মানে প্রফিট বুকিং আসতেই পারে। তার জন্য কিন্তু সবসময় আমাদের রেডি থাকতে হবে। মানে আমাদের যে ট্রেডিং পোর্টফোলিওটা আছে বা ট্রেডিং পজিশনগুলো আছে, সেগুলোকে এমনভাবেই আমাদের প্ল্যান করতে হবে যাতে এরকম 2-3% রানিং কারেকশন মার্কেটে এলেও যাতে আমরা স্টেবল থাকতে পারি। তার মানে কি? তার মানে গলা পর্যন্ত পজিশন না নেওয়া, পজিশন সাইজটা ঠিক রাখা, যতটা একটু লস করতে পারবো বা হোল্ড রাখতে পারবো এরকম ধরনের স্টকেই দরকার। যেমন ধরুন আপনার কাছে কথার কথা বলছি, এসবিআই আছে, এসবিআই ভালো স্টক, সেটাতে যদি একদিনে 2%-এর মতো কারেকশনও দেখা যায়, খুব একটা ভয় পাওয়ার কারণ হবে না। ইনফোসিস কাউর কাছে আছে, এলএনটি কাউর কাছে আছে, সেগুলো ধরনের স্টক, যাতে এই কারেকশনের ফেজেও আমরা স্টকগুলো মানে লস বুক করে বেরিয়ে নেওয়া যেতে হয়, ধরে রাখতে পারি, সেই ধরনের কোয়ালিটি অফ স্টকে আমাদের কিন্তু থাকতে হবে। কি কি কোয়ালিটি স্টক, কিছু স্টক নিয়ে তো আলোচনা করবোই এই ভিডিওতে, মন দিয়ে দেখুন ভিডিওটা। তার এবার এবার যদি আমি 15 মিনিটের চার্টে একটু আসি, তাহলে তো দেখতেই পাচ্ছেন আগের দিন কেমনভাবে বন্ধ হয়েছিল। মোটামুটি একটা রেঞ্জ বাউন্ড মার্কেট থাকে, কিন্তু সেটা বড় ব্যাপার নয়। ডেইলি চার্টে যদি আসেন, তাহলে এখান থেকে যদি একটু কারেকশন হয়, নিচের দিক আর উপরের দিক দুটো বলি, সাপোর্ট জোন, প্রথম যে সাপোর্ট জোন হবে সেটা কিন্তু এই জোনটা, যেটা 22,300, ঠিক আছে? রাউন্ড প্লাস মাইনাস 25-50 পয়েন্ট করে নেবেন 22,000-এর ইন্ডেক্স। তবে 22,300 এইটা কিন্তু আপনাদের মেইন ইম্পর্টেন্ট একটা সাপোর্ট জোন হতে চলেছে। এখন 22,000 প্রায় 500-তে চলছে, 22,300 জোনটা কিন্তু সাপোর্ট জোন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এইখানে এলে অল্প অল্প করে একটু অ্যাকুমুলেশনের সময় দেখতে হতে পারে। আর যদি আরেকটু মানে সেকেন্ড সাপোর্ট বা সেকেন্ড কারেকশনের কোথায়, সেটা হচ্ছে 22,150 থেকে 22,175, এই জায়গাটায় এলে কিন্তু মোটামুটি একটু ভালো কোয়ান্টিটিতে কিন্তু একটু নেওয়ার, মানে যাদের ট্রেডিং পারপাসে বলছি, ইনভেস্টমেন্ট তো দেখুন সবসময় করা যায়, সেটা ব্যাপার নয়, যাদের 5-10 বছরের নজরিয়া আছে। কিন্তু 22,150 থেকে 22,200 এই জোনটায় এলে কিন্তু অ্যাটলিস্ট আমি সেল করব না, কেন এই জোনটায় কিন্তু 22,300-র পর ওই জোনটাতে কিন্তু ভালো একটা সাপোর্ট আছে, ঠিক আছে? এই 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 জোনটা যেটা আপনাদের লিখে দিলাম, সেটাও আমি লিখে দিই, 22,150 থেকে 150 থেকে আপনার 22,200, ঠিক আছে? 200, এইটা, এই এই দুটো জোন কিন্তু ঠিক করে রেখে দিন। এবার উপরে উপরে বলবেন যে দাদা উপরে কি লেভেলটা এই রেজিস্ট্যান্স হচ্ছে, তো দেখুন লাইফ হাইয়ের কাছে তো রেজিস্ট্যান্স কিছু হয় না, তবে একটা লেভেল আমি দেখব, সেটা হচ্ছে 22,525, 22,525, 22,530-এর উপর যদি টিকে যায়, তাহলে কিন্তু মানে ওই খোলা আকাশ, ওরকম এখনো খোলা আকাশই আছে, তবে 22,525-এর উপর একটু লং বিল্ড আপ হলে ভালো হয়। কিংবা নিচে নিচে যখন আসবে 22,300 এবং 22,150 থেকে 200-র মধ্যে, এই সময় লং পজিশন ক্রিয়েট করলে একটু ভালো হতে পারে। যদিও কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়, জাস্ট ফর লার্নিং এবং অ্যানালিসিস পারপাসে আপনাদের সামনে এই জিনিসগুলো, এই তথ্যগুলো, লেভেলগুলো তুলে ধরা হচ্ছে। এবার চলুন কিছু স্টক স্পেসিফিক আলোচনায় চলে যাই। তার আগে
এবং আমার পোর্টফোলিওটা আপনাদের সাথে শেয়ার করব, একটা স্টক যেটা বলেছিলাম, যেটা নিয়ে আপনাদের প্রচুর প্রশ্ন এসেছে তার উপর। আচ্ছা, একটা এই ফাঁকে বলে নিই, কালকে মানে রবিবার 10ই মার্চ কিন্তু আপনারা প্লিজ আমার চ্যানেলে চলে আসবেন দুপুর 2টো থেকে। আপনাদের সাথে যারা আমার ইউটিউবের সাবস্ক্রাইবার তাদের সাথে কিন্তু আমাদের লাইভ কিউএনএ সেশন আছে। এই যে এখানে লাইভ ট্যাবে চলে এলেই আপনি দেখতে পাবেন, সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, স্টক এবং মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। মোটামুটি 1 ঘন্টার সেশন তো অবশ্যই থাকবে, সুতরাং 2টোর সময় থেকে চলে আসবেন। এই আমার চ্যানেল ভিজিট করে লাইভ এই ট্যাবে চলে এলেই এটা পাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলকে ফ্রি অফ কস্টে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনকে প্রেস করে অবশ্যই নোটিফিকেশনকে অন করে রাখবেন, যাতে আমি যখনই লাইভে আসবো বা যখনই আসবো তার নোটিফিকেশন যাতে আপনার কাছে চলে আসতে পারে। যারা এখনো টেলিগ্রাম গ্রুপ জয়েন করেনি, ফ্রি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে পিন করে দেওয়া আছে, জয়েন করে নেবেন, কারণ ওইখানেও কিন্তু আমি এই লাইভের লিঙ্কটা দিয়ে রেখেছি। ওকে, তো চলুন এবার কিছু স্টক স্পেসিফিক আলোচনা করি। তার আগে বলে নিই, জাস্ট 6 দিন আগে আপনাদের সামনে এই কয়েকটা স্টক আলোচনা করেছিলাম, যেখানে আমি কিন্তু জানেন আমি মেটাল সেক্টর বা যেগুলো কমোডিটি ড্রিভেন সেক্টর তাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ রিটেল ট্রেডাররা বা রিটেল ইনভেস্টাররা তাতে ঠিক মানে ওই খবর এইসব জিনিসগুলো ঠিক মেনটেন করতে পারেন না। অনেকে পারেন, অনেকে পারেন না। তো তার জন্যই তার সত্ত্বেও আমি কিন্তু টাটা স্টিল, সেল এইগুলোকে কিন্তু কভার করেছিলাম। টাটা স্টিল আগের সেশনে কিন্তু বেশ সুন্দর 4%-এর মতো একটা ভালো মুভ দিয়েছে, এবং লাইফ হাই বলবো না, এই কদিনের যে এই সময়ের হাইয়ের কিন্তু পৌঁছে গেছে। এবং তারপর অনেক প্রশ্ন এসেছে যে এখন কি এন্ট্রি করা যায়। তাদের কাছে আমার প্রশ্ন হলো, আমি তো 6 দিন আগে ভিডিও করে বলে রেখেছিলাম ব্রেকআউট হওয়ার ঠিকঠাক আগে, তো তারপর তো 151 টাকাতেও এসেছিল, 152 টাকাতেও এসেছিল, তখন আমরা নিলাম না কেন? এই সব জায়গায় মানে এই সব বাজারে একটু যখন একটু কারেকশনের সময় ভালো স্টকে একটু কারেকশনের সময় আমায় এন্ট্রি করতে হবে। যেগুলো বুল রানে আছে স্টক, সেখানে সময় একটু কারেকশনে নিতে হবে, নেওয়ার পর তারপর র্যালিটাকে এনজয় করতে হবে। এখানে ব্রেকআউটে নিলে কিন্তু অনেকদিন ওয়েট করতে হতে পারে নেক্সট ব্রেকআউট পাওয়ার জন্য, এইটা কিন্তু একটু মাথায় আপনারা রাখবেন। টাটা স্টিল এখনো ভালো আছে, বাই অন ডিপস থাকতেই পারে, সেলও সেম, ঠিক আছে, বাই অন ডিপস থাকতেই পারে, তবে সেলের থেকে টাটা স্টিলের মানে চার্ট প্যাটার্নটা আরো ভালো, সেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম, এখনো বললাম। এলএনটি দেখুন, আমি আপনাদের কাছে এই ভিডিওতেই, এই জন্য বলি ভিডিওগুলো একটু লক্ষ্য করবেন, জাস্ট 13 দিন আগের এই ভিডিও, যেখানে ইন্ডিয়া থার্ড ইকোনমি হওয়ার যে 3 থেকে 5 বছরের জার্নি, তাতে কোন 10টা স্টকের উপর আমার পার্সোনালি কনভিকশন আছে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। তার মধ্যে ওয়ান অফ দ্য টপ পিক ছিল আমার, জাস্ট লার্নিং পারপাসের জন্য, লার্সেন অ্যান্ড টিউব্রো। তখন কিন্তু 13 দিন আগে নিচেই ছিল, অনেকটা নিচেই ছিল লার্সেন অ্যান্ড টিউব্রো, তারপর থেকে কিন্তু এখন দেখতেই পাচ্ছেন কতটা বেড়ে গেছে। ঠিক আছে, প্রায় এই কদিনের মধ্যে ও কিন্তু এই নিচ থেকে প্রায় 11%, 10-11%-এর মতো একটা র্যালি, প্রায় 300-350 টাকার মতো একটা র্যালি কিন্তু এলএনটির মতো একটা লার্জ ক্যাপ স্টক দিয়েছে। সুতরাং আশা করি আপনাদের এই জিনিসগুলো মাথায় আছে। এলএনটি এখনো ভালো লাগছে, ডিপস মাঝে মাঝেই দেয়, তখন দেখা যেতে পারে। টাটা মোটরস 1000-এর উপর ট্রেড করছে, ঠিক আছে, একটু কুল অফে আমরা এন্ট্রি আবার যারা নিতে চান নিতে পারেন। আমরা 800-তে এন্ট্রি করেছি, 900-তে এন্ট্রি ছিল, তারপর প্রায় 1000 টাকায় আমি পার্সোনালি প্রফিট বুক করে নিয়েছি। মানে আবার বলছি, ট্রেডিং পোর্টফোলিও থেকে, যারা শর্ট টার্ম যে ট্রেডিং, ধরুন 1-2 সপ্তাহের জন্য ট্রেডিং, সেখানে যদি 5-7% মুনাফা চলে আসে, ইজ মোর দ্যান এনাফ। কিন্তু লং টার্ম পোর্টফোলিও, কারণ ধরুন 3 বছর বা 5 বছরের জন্য ইনভেস্টমেন্ট হিসেবে টাটা মোটরস আছে, সেটা তো এখনো ভালো আছে, তার থেকে তো বেরিয়ে যাওয়ার কোনো মানে হয় না। সুতরাং দুটো ব্যাপার আলাদা করে রাখবেন, পারলে দুটো আলাদা ব্রোকারের কাছে আলাদা অ্যাকাউন্টে করবেন, যে একটা জায়গায় আপনার ট্রেডিং অ্যাকাউন্ট, যেখানে আপনি শর্ট টার্ম ট্রেডিং বা সুইং ট্রেডিং এর জন্য কাজকর্ম করেন সেটার জন্য, আর একটা অ্যাকাউন্ট রাখবেন যেখানে আপনি লং টার্মের জন্য শেয়ার কিনে জমিয়ে রাখেন, সেটা আলাদা রাখবেন। তাহলে অ্যাটলিস্ট ডিস্টিংক্ট করতে পারবেন যে কোনটা কি জন্য নিচ্ছেন। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। তো চলুন এবার পিএনবি নিয়ে একটু আলোচনা করি। আর এইটাই একটা স্টক যেটা নিয়ে আপনাদের থেকে প্রচুর প্রশ্ন এসেছে, কারণ আমি প্রায় 50 টাকা লেভেল থেকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, 100 টাকায় আমি যখন গেছিল আবার কভার করেছিলাম, তারপর আমি 100 টাকায় নিজে নিয়েছিলাম, ব্রোকারের অ্যাকাউন্ট খুলে
দেখিয়েওছিলাম আপনাদের, 107 টাকায় আমি এক্সিটও করে যাই। কেন এত প্রশ্ন আসে যে দাদা পিএনবি নিয়ে কি করব, বা আপনার কাছে এখনো আছে কিনা, কেন প্রশ্ন আসে আমি জানি। কারণ যতই ধরুন মানুষের এটা হয় যে যতই টাটা মোটরস হোক বা হ্যাল HAL যতই হোক, ওগুলো তো 1000 টাকা 3000 টাকা দামের স্টক। পিএনবি 100 টাকার স্টক, 120 টাকা। রিটেলারদের বেশি পছন্দের জায়গাটা ওটাই হয়। এটা দেখুন, এটা বলে লাভ নেই, এটা স্বাভাবিক ব্যাপার, এটা মানুষের মনে। যতই আমি বলি পার্সেন্টেজ টার্মসে দেখুন না কেন, ততই ওই 100 টাকা হলে একটু আমাদের মনটা ভালো লাগে। তো যাই হোক, তো পিএনবি এখনো ভালো আছে, ফান্ডামেন্টালি রেজাল্ট ভালো করছে, চার্ট প্যাটার্ন তো আপনারা দেখছেন। এবং আমি যদি এইখানে আসি, আমি আমার জেরোধার এখানে আছে, আমি এখানে পিএনবি দিয়ে সর্ট করে রেখেছি, সার্চ করে রেখেছি, কারণ আরও অনেক স্টক আছে, সেগুলো তো নিয়ে আলোচ্য বিষয় নয়। সেখানে আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু 128 টাকায়, আবার যে রিএন্ট্রিটা রিসেন্টলি আমি করেছিলাম, সেই 128 টাকায় 126 টাকায় নিয়েছিলাম, তারপরে আরেকটু অ্যাড করেছিলাম, তাতে অ্যাভারেজ প্রাইসটা একটু বেড়ে যায়। 128 টাকায় কিন্তু এখনও আমার কাছে আছে, ঠিক আছে, এখনও আমার কাছে হোল্ডিংয়ে আছে। যখন এই ট্রেডটা আমি ক্লোজ করবো, এখন অনেকে বলবেন দাদা রিফ্রেশ করে দেখান, এটা হয়তো ঠিক নয়, এইসব নয়, অনেকে হয়তো বলবেন। দেখুন, আমি এই ট্রেডটা যখনই আবার শেষ করবো, কারণ এই ট্রেডটা আমার স্টুডেন্টদের, যে আমার মেন্টরশিপ ব্যাচ আছে তারাও জানেন, তাদের সামনেই ওপেনলি পজিশন নেওয়া হয়েছে, সেটাও চলছে, ঠিক আছে, সুতরাং এটা জানা কথা। এবং এই ট্রেডটা যখন আমি ক্লোজ করব, তখন কিন্তু আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসবো যে কেন এন্ট্রি করলাম, কেন এক্সিট করলাম, সব কার্যকারণ নিয়ে, যাতে আপনারা জানতে পারেন। তো সেই ব্যাপারটা কিন্তু আমি আপনাদের কাছে বলছি যে এখন 129-30 টাকায় চলছে, এখনও আমার হোল্ডিংয়ে আছে, মানে হোল্ডিংয়ে ইন দ্য সেন্স আমার লং টার্ম পোর্টফোলিওতে অবশ্যই নেই, এটা সুইং ট্রেডিংয়ের জন্য আমার কিন্তু এখনও হোল্ডিংয়ে আছে পিএনবি, ঠিক আছে। সুতরাং সেটা একটু আপনারা মাথায় রাখবেন। আপনাদের প্রচুর প্রশ্ন ছিল, তাই জন্য কভার করছি, না হলে আমি সাধারণত বলতাম না। কেন বলছি, আর এটাই একমাত্র একটা চ্যানেল যেখানে আমি সেই স্টকগুলোর নাম বলে চলে যাই না। তার মধ্যে থেকে বেশিরভাগ 30-40% স্টকে আমি নিজে ভালো মতন ট্রেড করি, ইনভেস্ট করি, বা সুইং ট্রেড করি, আমি নিজে করি। হ্যাঁ, অন্যান্য চ্যানেলের মতো নয় যেখানে শুধু স্টকের রেকমেন্ডেশন বা স্টকের এমনি বলে যাওয়া হয়, নিজেরা তাতে কিন্তু সেই অর্থে কোনো ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করে না। এই চ্যানেলটা সেটা নয়। এইটা যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ একটু ভিডিওকে লাইক অবশ্যই করে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, ঠিক আছে। তো যাই হোক, পিএনবি দেখেছিলাম, টাটা মোটরসেও আমি বলেছি 919 টাকায় আমার এন্ট্রি ছিল, তারপর 1000 টাকার কাছাকাছি আমি বিক্রি করে বেরিয়ে গেছি শর্ট টার্মের জন্য। লং টার্ম পোর্টফোলিওতে আমার আছে যথারীতি অ্যাজ আ ডিসক্লেমার। তবে আপনাকে আমার আছে বলেই বা আমি ট্রেড করছি বলেই যে আপনাকে করতে হবে তা একদমই নয়। নিজে অ্যানালিসিস করবেন, নিজে বুঝবেন, তারপর। কেন বলছি, এখনই দেখুন একটা খবর এসেছে, খবর বলবো না, একটা মানে এমএনএম, এটা গাড়ির শিল্প, যা টাটা মোটরস নিয়ে যেহেতু কথা হচ্ছে, এই অটো সেক্টরের, সেটা নিয়েই কথা হচ্ছে। সেটা হচ্ছে যে প্রোমোটাররা, যেটা একটা একটা মানে একটা সংস্থা আছে, সেটা তারা প্রোমোটারই এমএনএম, তারা কিন্তু 0.7% স্টেক সেল করেছে এমএনএম এ। তো যখন প্রোমোটার সেল হয়, তাদের নাম হচ্ছে প্রুডেন্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড সার্ভিসেস, ওয়ান অফ দ্য প্রোমোটার্স অফ মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা। তো যখনই প্রোমোটার গ্রুপের কেউ, এরা মেন প্রোমোটার নয়, জানেনই আপনি, মহিন্দ্রা গ্রুপের এই নয়, তাও ওয়ান অফ দ্য প্রোমোটার, তারা যখন একটু স্টেক সেল করে, সেটা একটু নেগেটিভ দিকে বাজার গণ্য করে। তার জন্যই কিন্তু এমএনএম, মহিন্দ্রা শুক্রবারের বাজারে কিন্তু 3-4%-এর মতো একটু কারেকশন করেছিল, ঠিক আছে। সেই কারেকশনটা হয়েছে। তো এরকম মানে অটো সেক্টরে এখন প্রশ্ন হয়ে যাবে যে অটো সেক্টরের যখন এত ভালো বুম চলছে, ভবিষ্যৎটাও ভালো, এমএনএমরা ইলেকট্রিক গাড়িও এই বছরের শেষের দিকে লঞ্চ করবে বলছে, তো তার আগে প্রোমোটাররা কেন বিক্রি করে বেরিয়ে যাচ্ছে? ওয়ান অফ দ্য প্রোমোটার, সব ভালো যে মেন প্রোমোটার সেসব কথা নয়, একটু প্রোমোটার 0.7% এমন কিছু নয়, কিন্তু তাও কেন করবে, অনেক বাজারে প্রশ্ন একটু হয়। তো সেই দিকে একটু নজর থাকবে। যদি এমনি জাস্ট প্রফিট বুকিং এর মতো হয়, একটু প্রফিট যদি নর্মাল ব্যাপার হয়, তাহলে তো ঠিক আছে, আবার স্টক ঘুরে যাবে। সুতরাং এই পতনকে কাজে লাগিয়ে একটু দেখা যেতে পারে যারা পজিশন নিতে চাইছেন। তাছাড়া কিন্তু কিছুদিন একটু দেখা উচিত যে কেন এই জিনিসগুলো হচ্ছে। তো মাঝে মাঝেই এরকম খবর কিন্তু আসতেও পারে, মানে টাটা মোটরসেও যে আসতে না পারে তা নয়, সব কিছুই আসতে পারে। এইগুলো হচ্ছে শেয়ার মার্কেটের একটা রিস্ক। এই রিস্কটা আপনাদেরকে মেনে রাখতেই হবে, যে কখন কে সেল করে দেবে, কখন কি
এটা বাজে নিউজ আসবে, কখন কি ভালো নিউজ আসবে, সেটা কারোর হাতে নেই। তবে আমার মনে হয় না, যদি আমাকে পার্সোনালি প্রশ্ন করেন, এমএনএম এর ওই 0.7% স্টেক সেলকে এমন কিছু বড় কিছু হয়ে যাবে, কোম্পানি খারাপ হয়ে যাচ্ছে, আমার তা মনে হয় না পার্সোনালি। যদিও এমএনএম এ আমার পার্সোনাল পজিশন নেই, কিন্তু তাও আমি বলবো যে এমএনএম এর মতো একটা বড় কোম্পানি 0.75% সেলের জন্য এমন কিছু মানে এমন কিছু খারাপ হওয়ার কিছু নেই, এটা আমার পার্সোনাল মনে হয়। তো চলুন এবার পরের আরেকটা স্টকে চলে আসি। পিএনবি নিয়ে তো বললাম, বাই অন ডিপ স্ট্র্যাটেজি সবসময় থাকা যায়। স্টপ লস কোথায় থাকবে? 115-তে। এখন 115-তে থাকবে। যদি 130 টাকার উপরে টিকে যায় তারপর কিন্তু তাহলে স্টপ লসটা 120-তে চলে আসবে। এই যা ইউনিয়ন ব্যাংক নিয়ে আগেও বলেছিলাম, এখনো ঠিকই আছে। তবে ওই 4টে ব্যাংক আমার পার্সোনালি ভালো লাগে সরকারি ব্যাংকের মধ্যে, এসবিআই, ব্যাংক অফ বরোদা, পিএনবি আর কানাড়া ব্যাংক। এর বাইরের ব্যাংকগুলো ঠিক আছে মোটামুটি, তবে ওই মানে সেরা পছন্দের নয়, যাই বলেন। এসবিআই অলওয়েজ ভালো, সুন্দর উপরের দিকে যাচ্ছে। ডিপস মাঝে মাঝেই দিয়েছে, দেখুন 4-5 দিন আগেই এখানে একটু ডিপস দিয়েছিল এসবিআই, এইসব জায়গায় একটু নিচে এসেছিল, তখন একটু দেখা যেতে পারতো এরকম। আবার ডিপস পাওয়া যাবে, জাস্ট এগুলো অ্যানালিসিস পারপাসে নিজের ওয়াচ লিস্টে রাখবেন, তারপর মোটামুটি ফলো করতে থাকবেন। এই একটা বহুল মানে মানে আপনাদের প্রচুর প্রশ্ন আসে একটা স্টক নিয়ে, সেটা আইটিসি নিয়ে একটু 5 মিনিট আমি বলবো। প্রচুর প্রশ্ন আসে এবং সুন্দর একটু কভার করার চেষ্টা করছি, মন দিয়ে শুনবেন। আর প্লিজ এই ভিডিওটার নিচে একটু কমেন্ট করে দেবেন যে আপনাদের এই প্রোগ্রামটা কেমন লাগছে, এই যে আমি উইকলি অ্যানালিসিস করি স্টক নিয়ে, সেই জিনিসগুলো কেমন লাগছে একটু জানাবেন, ভালো লাগবে। এবং প্লিজ আবার বলছি, রিপিট করছি, যারা আমার মেন্টরশিপ ব্যাচে জয়েন করতে চান তারা আমার চ্যানেলকে ভিজিট করে জয়েন বাটন পেয়ে যাবেন। জয়েন বাটনে ক্লিক করে কিন্তু জয়েন করে নিতে পারেন, যেখানে আমি আমার সুইং ট্রেড নিয়ে আলোচনা করি, আমার সুইং ট্রেডিং এর পোর্টফোলিওতে আমি কিভাবে সেটাকে ম্যানেজ করি, আমার পার্সোনাল পোর্টফোলিওকে, সেইটা নিয়ে আপনাদের সাথে আলোচনা থাকে। বিভিন্ন ধরনের মোটিভেশনাল ব্যাপারগুলো থাকে, সেটা একটু দেখতে পারেন। মেন্টরশিপ ব্যাচ জয়েন বাটন ক্লিক করে, ইউটিউবের জয়েন বাটন ক্লিক করে জয়েন করে নেবেন। আর কালকে লাইভ সেশন আছে আপনাদের সবার, ইউটিউব পুরো ফ্যামিলির জন্য, কালকে দুপুর 2টো থেকে। সেই লাইভের লিঙ্কও কিন্তু আপনাদের আমার চ্যানেল ভিজিট করে লাইভের আন্ডারে পেয়ে যাবেন। বা যারা টেলিগ্রামে আছেন, টেলিগ্রামেও আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। টেলিগ্রামে এখনো যুক্ত না থাকলে ফ্রি অফ কস্টে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া আছে। ভিডিওটাকে একটু লাইক করে অবশ্যই দেবেন। চলুন আইটিসি নিয়ে একটু কথা বলি। একটু লঙ্গার টাইম ফ্রেমে যাই উইকলি চার্টে। প্রথম কথা, এইখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে একটা সুন্দর র্যালি দিয়েছিল। এবং যদি আমি পার্সেন্টেজ টার্মসে দেখি যে কেমন হয়েছিল এই র্যালিটা, সেটা দিয়েছিল প্রায় 119%-এর র্যালি। 119%-এর র্যালি ফেব্রুয়ারি 2022 থেকে যদি আমি দেখি, ঠিক আছে, 2022 থেকে জুলাই 2023 পর্যন্ত কিন্তু প্রায় 100%-এর বেশি রিটার্ন, মানে ডবল হয়ে গেছিল 1 বছর থেকে কয়েক মাস, 1 বছর 3-4 মাসের মধ্যে। আইটিসির মতো একটা লার্জ ক্যাপ স্টক, একটা হাতির মতো স্টক কিন্তু ডাবল রিটার্ন দিয়েছিল, যথেষ্ট ভালো। তারপর কি সে একটু দাঁড়াবে না? মানে তারপর কি আবার সে চলতে থাকবে, আবার ডবল রিটার্ন দেবে নেক্সট বছরে? তা তো হয় না। স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক কারণে ওই এই মোটামুটি জুন জুলাই থেকে কিন্তু একটু ও নিচের দিকে আসে, এবং এখন যদি দেখেন মোটামুটি নিচে এসে 15%-এর মতো কারেকশন করে টপ থেকে বসে আছে। ঠিক আছে, মানে এখনো যাদের কাছে, ধরুন কারোর কাছে আছে আইটিসি, খারাপ নয়, এখনো খারাপ হয়ে যায়নি, বেঁচে বেরিয়ে যাওয়ার মতো তো সময় হয়নি, কিন্তু এর টাইম কনসলিডেট করছে, মানে টাইম কারেকশন যাকে আমরা বলি, সেটা চলতেই পারে। কতদিন চলবে কেউ জানে না, সেটা স্টকটাই জানে। তবে একটা কথা, এখন কি আস্তে আস্তে জমানো যায়, এই প্রশ্নটা আসবে। সেই প্রশ্নের জন্য আমি একটু মানে কতদূর নিচের দিকটা যেতে পারে সেটা একটু আলোচনা করে নিই। দেখুন, যদি আপনি উইকলি চার্টে বলেন তাহলে তো এত দূর এলেও আসতে পারে, সেটা অনেকটা দূর, 337 টাকা, এই যে 200 ডেজ মুভিং অ্যাভারেজ যেখানে আছে। বা এতটা না এলো, এটা তো প্রাইস কারেকশন হলো। আর যেটা হতে পারে সেটা হচ্ছে ও এখানেই দাঁড়িয়ে থাকলো, এই সব জায়গায় একটু এলো, আর টাইম করে এইটা আস্তে আস্তে মুভিং অ্যাভারেজটা গিয়ে ওকে ক্যাচ আপ করলো, সেটাও হতে পারে টাইম কারেকশন। সেটা আরো 6 মাস চলতে পারে, বা 8 মাস চলতে পারে, বা 3 মাস চলতে পারে, সেটা আমরা কেউ জানি না, সেটা হতে পারে।
বোঝা গেল? তো এইটার জন্য প্রস্তুত থাকতে হবে। যারা এখন বলছেন যারা দাদা আইটিসি কি নেওয়া যায়, আমার কমেন্ট বক্সে প্রচুর প্রশ্ন আসে, তাই বলছি তাদের এই কারেকশনটা কিন্তু ঝেলতে পারবেন কিনা বা নিতে পারবেন কিনা সেটা বুঝতে হবে। এটা প্রাইস কারেকশনও হতে পারে, টাইম কারেকশনও হতে পারে। টাইম কারেকশন হলেও সেই টাইমটা আপনি দিতে পারবেন, তো সেই ধৈর্যটা রাখতে হবে। শেয়ার মার্কেটে ধৈর্য না রাখলে হবে না, তো সেই ধৈর্যটা রাখতে হবে, তাহলে ঠিক আছে। তবে এখন একটু নিচের দিকে থাকবে, কারণ 100%-এর মতো রিটার্নও 1.5 বছরে দিয়ে দিয়েছে। এখন একটু স্টকটা দাঁড়াতে পারে, তারপর আবার নিশ্চয়ই বাড়বে। এই স্টক থেমে থাকার মতো তো নয়, আবার বাড়বে। এবার ডেইলি চার্টে একটু আসি। ডেইলি চার্টে যখন এই 200 মুভিং অ্যাভারেজের উপরে যাবে, যেই লেভেলটা আমি আপনাদের বলি 430-এর উপর যদি ট্রেড করে, তখন একটু ভালো জিনিসটা দেখা যাবে। তবে আমি বলছি 430 টাচ করলো, আবার হয়তো দেখবেন 413, 420-তে চলে এলো, 415-তে চলে এলো, এরকম হতেই পারে। কারণ ও এখন কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে চলছে। তাই জন্য যারা এই কনসলিডেশন মানে যারা ওই সুইং ট্রেডিং এর জন্য নিতে চান 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য, তাদের এখন আইটিসি অ্যাভয়েড করা উচিত। কেন 1-2 সপ্তাহে স্টকটা হেভি বেড়ে যাবে বলে তো তেমন মনে হয় না। সেই 1-2 সপ্তাহের জন্য অন্যান্য স্টক আছে যেগুলো বুল মার্কেটে আছে, তাই না? হ্যাল বাড়ছে, এলএনটি বাড়ছে, টাটা মোটরস বাড়ছে, সেইগুলোর দিকে নজর রাখা যায়। পাওয়ার সেক্টরের স্টক গুলো বাড়ছে, সেই জিনিসগুলোতে একটু দেখা যেতে পারে, এইগুলোতে নয়। এইগুলোর জন্য একটু লং টার্মে যাদের ইনভেস্টমেন্টের আছে, তারা ওই ধৈর্যটা যদি রাখতে পারেন, ওই যেটা বললাম প্রাইস কারেকশন বা টাইম কারেকশনের মধ্যে দিয়ে যাচ্ছে, এই কারেকশনটাকে যদি কারেকশন ফেজকে সহ্য করতে পারেন, তাহলে অল্প অল্প করে অ্যাকুমুলেট করতে পারেন, তাছাড়া কিন্তু নয়। না হলে ব্রেকআউট যখন আবার দেবে, আবার যখন লাইফ হাই এর উপর দিকে যাবে, তখন আপনার এলেন। নিজেকে চিনতে হবে আপনি কি ধরনের ইনভেস্টার, কি ধরনের ট্রেডার। যদি একটা স্টকের চারিত্রিক বৈশিষ্ট্য হলো সে বাড়ার পর কিন্তু একটা ফেজ যায় বাড়ে, তারপর সে একটু কনসলিডেট করে, তারপর আবার বাড়ে, তারপর আবার কনসলিডেট করে আবার বাড়ে। এই যে কনসলিডেশন ফেজটা, এইটাকে আমরা নিতে চাই না। আমরা সবসময় চাই যে স্টকটা এই ফেজেই থাকুক। এই ফেজে তো থাকে না। যখন এই ফেজে থাকে, তখন অ্যাকুমুলেট যারা করেন তাদের একটু ধৈর্য চাই, যে কখন স্টকটা এরকম বাড়বে সেটা কিন্তু কেউ জানে না, সেটা স্টকটাই বলতে পারে। তাই জন্য এই সময় ধৈর্য চাই। যখন এই সময় করছেন, তাহলে সেই ধৈর্যটা রাখতে হবে। আর না হলে এই যে যখন এই ব্রেকআউটটা দেবে, তখন আসবেন। ঠিক আছে? অ্যাজ ক্লিয়ার অ্যাজ দ্যাট। আর কিভাবে বলবো, তাই না? আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন। আর ভিডিওটাকে প্লিজ ভালো লাগলে একটু লাইক অবশ্যই করবেন। নিফটি নিয়েও আলোচনা থাকলো। আর আপনাদের স্ক্রিনে চলে আসবে, যারা আবার সেই ভিডিওটা মিস করেছেন, যেখানে 3 থেকে 5 বছরের জন্য 10টা স্টক এবং কিছু মিউচুয়াল ফান্ড নিয়ে আমি আলোচনা করেছিলাম, সেই ভিডিওটাও আপনার স্ক্রিনে চলে আসবে। ক্লিক করে অবশ্যই দেখবেন। ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।